এরপর মাস্টার চ্যাংম্যাং তাদেরকে নিয়ে শয়তানের ঘাটিতে নিয়ে যায়, যেখানে ওই জাদুর পাথরটা ছিল। মাস্টার চ্যাংম্যাং আর কুইন এরা দুইজন ইউনিয়ন আর ইউংশিকে বলে যে এই পাথরকে যে তলোয়ারগুলো রক্ষা করছে, এই তলোয়ারগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো এবং শক্তিশালী তলোয়ার। এই তলোয়ারের ভিতরে আমরাও যেতে পারি না, কিন্তু ওই সুনেহরি তিতলিটাকে যেতেই হবে। সুনেহরি তিতলি হলো পঞ্চধাতুর মধ্যে একটা তিতলি, যেটা ইউনানের তলোয়ারের মধ্যে ছিল। তখন ওরা সবাই মিলে চেষ্টা করে সুনেহরি তিতলিটাকে ওই পাথরের ভিতরে দিতে, কিন্তু ওরা অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হয়। তখন মাস্টার চ্যাংম্যাং বলে, আমরা যেভাবে চেষ্টা করেছি সেটা একদম ঠিক ছিল, তারপরেও যেহেতু আমরা অসফল হয়েছি, তার মানে আমাদের অন্য কোনো রাস্তা বের করতে হবে। এরপর চ্যাংম্যাং ইউইংনানকে বলে ওয়ানজু সম্প্রদায়ে যেতে, সেখানকার প্রধানকে জিজ্ঞাসা করতে এই ব্যাপারে, হয়তো সেখানকার প্রধান ওকে হেল্প করতে পারবে, তবে সেখানকার প্রধান অনেক শক্ত একজন মানুষ। তখন ইউইংনান বলে, মাস্টার সোয়াংজু সম্প্রদায়টা আসলে কেমন, ওটা কি একদম জাদুর দুনিয়া? আমি আরও জানতে চাই। তখন মাস্টার ওকে কিছুই বলে না, বলে তুমি সেখানে গেলেই বুঝতে পারবে। চিলিংগুইন এই খবরটা সায়াংহোককে দিয়ে দেয় যে সুনেহরি তিতলি আসলে শ্মশানের বাইরে যাচ্ছে, সুনেহরি তিতলিকে সাংজু সম্প্রদায়ে পাওয়া যাবে। একটু পরে সেখানে মাস্টার ঝ্যাং আসে। মাস্টার ঝ্যাং আসার সাথে সাথে সায়াংহোক তার জাদুর মাধ্যমে তার রাজ্য পুরোটা সিল করে ফেলে, যেন সূর্যের আলো ভিতরে প্রবেশ করতে না পারে। তখন সে মাস্টার ঝ্যাংকে বলে যে মাস্টার ঝ্যাংয়ের আর সূর্যের আলোতে ভয় পাওয়ার দরকার নেই, এখানে আপনি নির্ভয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন, তাই আপনার মুখ ঢেকে রাখারও দরকার নেই। এটা বলে সায়াংহোক মাস্টার ঝ্যাংয়ের মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে ফেলে। এরপর তারা দুজন মিলে প্ল্যান করে কিভাবে তারা সোয়াংজু সম্প্রদায়ের ভিতরে গিয়ে ওই সুনেহরি তিতলি হাসিল করবে। তখন সায়াংহোক জানায় যে তার কাছে হয়তো এত শক্তি নেই যে সোয়াংজু সম্প্রদায়ের সুরক্ষায় সে ভাঙতে পারবে, কিন্তু তখন ঝ্যাং বলে যে তার কাছে একটা উপায় আছে। এরপর দেখা যায় মাস্টার ঝ্যাংকে নিয়ে সায়াংহোক একটা গোপন জায়গায় যায়, যেখানে অনেকগুলো মেয়েকে বন্দি করে রাখা হয়েছিল। তখন সেখান থেকে একটা মেয়েকে সায়াংহোক তার কাছে ডাকে, যেখান থেকে আমরা বুঝতে পারি যে এই মেয়েটাকে কাজে লাগিয়ে হয়তো তারা দুইজন কোনো একটা কিছু করবে। এরপর আমরা ইউংশি আর ইউইংনানকে দেখি, তারা নিজেদের রুমের দিকে যাচ্ছিল। তখন ইউইংনান হুট করে বাইগুইকে দেখতে পায়। বাইগুই কার জন্য যেন অপেক্ষা করছিল। তখন ইউইংনান বাইগুইয়ের সামনে না যাওয়ার জন্য তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে, আর ইউংশিকে বলে চলো আমরা আগে খেয়ে নেই, আমার ক্ষুধা লেগেছে। এটা শুনে ইউংশি বলে, কিছুক্ষণ আগেই তো খেলে, আবার খিদে পেয়েছে? তুমি কি দিন দিন খাসি হয়ে যাচ্ছ নাকি? এতে ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় ঝগড়া। ইউইংনান যখন বাইগুইকে উকি দিয়ে দেখছিল, তখন ইউংশিও বাইগুইকে দেখতে পায়, আর ইউংশি বুঝে ফেলে যে ইউইংনান কেন সামনের দিকে যেতে চাচ্ছে না। তখন ইউংশি কি করে, বাইগুইয়ের কাছে যায়, গিয়ে বলে, বাইগুই মহাশয়, আপনি যার জন্য অপেক্ষা করছেন সে হয়তো এখন এখানে আসেনি। বাইগুই বলে, মানে? তখন ইউংশি বলে, মানে আপনি যার জন্য অপেক্ষা করছেন সে ওই কোণাতে দাঁড়িয়ে আছে। এটা বলে সে ইউইংনানকে দেখিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ইউইংনান পিছনের রাস্তা দিয়ে দেয়াল টপকে যাওয়ার জন্য চেষ্টা করার সময় পড়ে যেতে নেয়, আর ঠিক তখনই বাইগুই তাকে ধরে ফেলে। বাইগুইকে দেখে ইউইংনান লুকাতে চাইলে বাইগুই ওর খুব কাছে যায় এবং বলে, আমাকে দেখে লুকাচ্ছ কেন? ইউইংনান বলে, আমি লুকাচ্ছি না তো। তখন আবারও সে কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে বাইগুই তাকে আবারও আটকায় আর বলে, পালাচ্ছ না তো হলে এটা কি? আজ তোমার ভাই আমার কাছ থেকে ওই চিঠিটা নিয়েছিল, তাই ওই চিঠিতে কি লিখেছিলে আমি পড়তে পারিনি। ওই চিঠিতে কি লিখেছিলে আমাকে সরাসরি বলতে পারো। ইউইংনান বলে, কিছুই না, দেখো আমার কাছে এইসব বিষয়ে জিজ্ঞেস করো না। ওদের এই সব কথা ইউংশি দেয়ালের ওপাশ থেকে শুনছিল। বাইগুই জিজ্ঞেস করে, ওই চিঠিটা কি আমার জন্য ছিল না? ইউইংনান তখন না বলে। এতে বাইগুই আরও কাছে গিয়ে বলে, যদিও ওই চিঠিটা আমার জন্যই না গিয়ে থাকে, তাহলে তুমি আমাকে দেখে এত লজ্জা পাচ্ছ কেন, আর আমাকে দেখে লুকাতে চাচ্ছ কেন? ইউইংনান তো আরও বেশি লজ্জা পেয়ে যায়। সে বলে, আসলে ভয় লাগে তুমি যদি রেগে যাও। তখন বাইগুই বলে, না আমি রেগে নেই, বরং আমি খুশি হয়েছি, তাই তুমি আমাকে নির্ভয়ে বলতে পারো, আর আজকে থেকে আমরা প্রত্যেক দিন দেখা করব। এইটা শুনে ইউইংনান খুশি হয়ে যায়। তখন বাইগুই ইউইংনানকে কিস করতে যায়, ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে, আর ইউইংনান তো ভাবে যে তাকে কিস করবে, কিন্তু দেখা যায় বাইগুই কাছে গিয়েও সেখান থেকে চলে আসে আর বলে, দেখেছো তোমার গলার দাগটা একদম মিলে গিয়েছে, বলেছিলাম না মিলিয়ে যাবে। এরপর বলে যে কালকে আমরা খুব সকাল সকাল সোয়ানজুর উদ্দেশ্যে রওনা দিব, তুমি রেডি থাকো। এরপর ইউইংনান চলে যায়। আমরা দেখতে পাই ইউংশি এই সব কিছু শুনে অনেক কষ্ট পাচ্ছিল।
তখন সেখানে চিলিং কুইন এসে বলে, বোনের উপর এভাবে নজরদারি করা কিন্তু ভালো কথা নয়। তখন ইউংশি বলে, মদ খেয়ে এভাবে আজাইরা কথা বলাও ভালো কথা নয়। এটা বলে সে সেখানে গিয়ে মদ খেতে থাকে। মদের এই বোতলটা ছিল চিলিং কুইনের। চিলিং কুইন সেটা দিতে বললে ইউংশি সেটা দেয় না। তখন চিলিং কুইন বলে, দেখো আজ আমার মন ভালো নেই, আজকে তুমি আমার সাথে লড়ো না। তখন ইউংশি বলে, আজ আমারও মন ভালো নেই, তাই আমি তো আজকে খাবই। তখন চিলিং কুইন বলে, ঠিক আছে, একটা বোতলের জন্য আমি তোমার সাথে লড়াই করব না, আর এমনিতেও আমি মাতালদের সাথে কথা বলি না। তখন ইউংশি বলে, আমি মাতাল? তাহলে তুমি কি? চিলিং কুইন বলে, কমসে কম আমি তো একটা বোতলের উপর নির্ভর করে থাকি না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর ইউংশি সেখানে দেবদাসের মতো বসে বসে ড্রিঙ্কস করতে থাকে। বাইগুইকে দেখা যায় সে জঙ্গলের একদম গভীরে গিয়েছে, আর সেখানে তখন চিলিং কুইনও যায়। তাদের দুজনের মধ্যে কোনো কথাবার্তা ছাড়াই হুট করে লড়াই শুরু হয়। তখন বাইগুই লড়াই করতে করতে বলে, আমি ভেবেছিলাম তুমি সাহায্য চাইছো, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি আমাকে মারতে এসেছো। চিলিং কুইন বলে, এত ভাবার দরকার নেই, আর ভুল করে কিন্তু আপনি আমার উপর দয়া করবেন না। তখন বাইগুই বলে, ঠিক আছে, তুমি যখন এতই চাচ্ছ তখন তোমার সাথে আমি লড়াই করব। এরপর তাদের দুজনের মধ্যে তুমুল লড়াই চলে, আর শেষ পর্যন্ত লড়াইয়ে চিলিং কুইন হেরে যায়। তখন বাইগুই বলে, তুমি হেরে গিয়েছো। চিলিং কুইন বলে, হ্যাঁ হেরে গিয়েছি, তো তুমি আমাকে মেরে ফেলছো না কেন? বাইগুই বলে, এটা তুমি কি কথা বলছো? আমরা একসাথে পড়ি, একসাথে প্র্যাকটিস করি, আমি কেন তোমাকে মেরে ফেলবো? বাইগুই বলে, তুমি যে কাউকে মেরে ফেলতে পারো, তুমি তো জিন জিউজুকে মেরে ফেলতে গিয়েছিলে তাই না? বাইগুই বলে, তোমার কি মনে হয় আমি ওকে মেরে ফেলতে চেয়েছিলাম? ভুলেও এই কথা কাউকে বলবে না, বিশেষ করে ইভিংনানকে। ইভিংনানের মনে যদি এই বিষয়ে কোনো খারাপ চিন্তা আসে তাহলে কিন্তু আমি রেগে যাব। অনেক রাত হয়ে গিয়েছে, আর তুমি রেগে আছো, তাই তোমার এখন ফিরে যাওয়া উচিত। এই সময়টা কুংফুর জন্য ঠিক না। এটা বলে বাইগুই চলে যাচ্ছিল, তখন পেছন থেকে চিলিং কুইন ডেকে বলে, এই ওষুধটা তুমি আমাকে দিয়েছিলে। তখন বাইগুই বলে, এখনো রেখে দিয়েছো? ফুল ছাড়া এই ওষুধ কোনো কাজের না, যে কোথাও ফেলে দিয়ে আসো। এটা বলে বাইগুই সেখান থেকে চলে যায়, আর চিলিং কুইন খুব কষ্ট পায়। আমরা চিলিং কুইনকে দেখে বুঝতে পারি ও আসলে মনে মনে বাইগুইকে খুব ভালোবেসে ফেলেছে। বাইগুই চলে যাওয়ার পর চিলিং কুইনের তার আংটিটার কথা মনে পড়ে। ট্যাং হোক ওকে এই আংটিটা পরিয়ে দিয়েছিল আর বলেছিল, মনে রেখো, এই আংটি পরার পর থেকে তোমার আর কারোর সাথে কোনো সম্পর্কে থাকবে না, তুমি কারোর সাথেই কোনো সম্পর্কে জড়াতে পারবে না। এটা মনে করে চিলিং কুইন তার এই আংটিটা ভাঙতে চাচ্ছিল, কিন্তু এইটা পেছন থেকে জিন দেখে ফেলে। আর জিন বুঝতে পারে যে চিলিং কুইন আসলে অন্য কোনো সম্প্রদায়ের, তাই সে এসে চিলিং কুইনকে ব্ল্যাকমেল করতে থাকে, এটা বলে যে জিনকে যদি সে সাহায্য না করে তাহলে জিন গিয়ে মাস্টারকে বলে দিবে যে চিলিং কুইন অন্য সম্প্রদায়ের এবং সে একটা অদ্ভুত কুংফু প্র্যাকটিস করে। তখন চিলিং কুইন জিজ্ঞেস করে যে কী সাহায্য করতে হবে। তখন জিন বলে, আমাকে বাইগুইকে মারার ক্ষেত্রে সাহায্য করতে হবে। এটা শুনে চিলিং কুইন বলে, ঠিক আছে, সাহায্য করছি। এটা বলে সে জিনের গলায় আঘাত করে বসে, আর তখন জিন অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় ইউংশি মাতাল অবস্থায় ইউংনানের ঘরে ঢুকে। সে ইউংনানের ঘরে ঢুকে ইউংনানের পাশে শুয়ে পড়ে, কিন্তু এরপর সে ইউংনানের গালে একটা কিস করে। কিসটা ছিল গভীর আবেগের। এরপর দেখা যায় ইউংশি উপর হয়ে ঘুমাচ্ছিল। তখন তার ঘুম ভাঙে আর সে দেখতে পায় সে তার রুমে আছে। এটা দেখে তো সে খুব অবাক হয়ে যায়। তখন ইউংনান আসে তার খাবার নিয়ে। ইউংনান আসতে দেখে তো সে তাড়াতাড়ি করে তার নিচের অংশে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে বলে, আরে এইভাবে একটা ছেলে মানুষের ঘরে তুমি কিভাবে ঢুকে পড়ো, লজ্জা লাগে না? তখন ইউংনান বলে, ভাইয়া এটা কি কথা বলছো? এমন কাপড়ে আমি তোমাকে দেখেছি বাড়িতে, তাই চলো নাস্তা করি। ইউংশি তখন ইউংনানকে জিজ্ঞাসা করে, আমি আমার রুমে কিভাবে আসলাম? তখন ইউংনান বলে, আসলে হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে দেখি তুমি আমার পাশে শুয়ে আছো, এরপর আমি তোমাকে কষ্ট করে এই রুমে নিয়ে এসেছি। এই কথা শুনে তো ইউংশি আরো অবাক হয়ে যায়। তখন সে ঘরের চারদিকটা দেখে আর কল্পনা করতে থাকে যে ইউংনান তাকে কিভাবে পিঠে করে নিয়ে এসেছে। এরপর বাইগুই আসে। ইউংনান বাইগুইয়ের জন্য নাস্তা বানিয়েছে। এটা দেখে ইউংশি বলে, সারাক্ষণ শুধু বাইগুই আর বাইগুই করো। এরপর বাইগুই আসার পর ইউংনান খাবার খুলে বাইগুইকে বলে খাবার খেতে। তখন বাইগুই বসে আর বলে, চলো আমরা একসাথে নাস্তা করি। ইউংশি তখন সেখান থেকে সবচেয়ে সুন্দর পাউরুটিটা নিতে চাইলে ইউংনান তাকে বাধা দেয় আর বলে, এটা বাইগুইয়ের জন্য। এটা বলে ওই পাউরুটিটা বাইগুইকে দেয়, আর ইউংশি অন্য একটা নিয়ে খেতে থাকে। এরপর দেখা যায় সব শিষ্যরা মিলে রাউঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ইউংনান তো বাইগুইকে দেখে দৌড়ে বাইগুইয়ের সাথে যায় এবং বাইগুইকে সাথে সাথে হাঁটতে থাকে এবং দেখতে থাকে। আর এটা দেখে পেছনে ওই মেয়েটা আর ইউংশি তো জ্বলেই যাচ্ছিল। তখন মিচেল আর তেই বলে, তুমি বাইগুইকে দেখছো তাই না? তোমাদের দুজনকে দেখে এত দুঃখী মনে হচ্ছে কেন? ইউংশি, তুমি জানো এই দুনিয়াতে কে কে আটকানো যায় না? ইউংশি বলে, কি? তখন তেই বলে, এক
বৃষ্টি, আর 2 তোমার বোনের বিয়ে। এটা বলতে ইউংশি রেগে যায়। তখন ওরা দুজনে ইউংশির সাথে মজা করে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ওরা সবাই এক জায়গায় দাঁড়ায়। তখন জিংনান ওদেরকে বলে অনেক দেরি হয়ে গিয়েছে, সামনে একটা মন্দির আছে, আজকে রাতটা আমরা সেখানেই কাটাবো। এরপর তারা সবাই মিলে ওই মন্দিরেই চলে যায়। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় যে আজকে রাতটা তারা সেখানেই কাটাবে। দেখা যায় জিংনান ঘুমিয়ে পড়ে। তখন ওরা সবাই সেখানে বনফায়ার সেট করে আর সবাই চারদিকে গুল হয়ে বসে। তেই আর মিচেল বলে, জিংনান তো ঘুমিয়ে গেছে, কিন্তু আমরা তো আজকে রাতে ঘুমাচ্ছি না, তাই না? চলো আজকে আমরা একটা খেলা খেলি। এরপর সবাই সেই খেলাতে রাজি হয়। খেলাটা হলো ওরা কয়েকটা লাঠি ছুঁড়ে ফেলবে, সেখান থেকে যে সবচেয়ে ছোট লাঠিটা চুজ করবে তাকে সবাই যেই প্রশ্ন করবে সেই উত্তরই দিতে হবে। অবশ্যই ইমানদারির সাথে দিতে হবে, মানে সত্যই উত্তর দিতে হবে, নইলে ছেলেরা মেয়ে পাবে না এবং মেয়েরা ছেলেদেরকে পাবে না। এটা শুনে তো ইউংশি বলে, এটা আমার কেমন খেলা, আমি খেলবো না। কিন্তু বাইগুই বলে, আমার কাছে এটা মজাদার মনে হচ্ছে, আমি খেলবো। বাইগুই খেলবে শুনে ইউংশিও তখন খেলার জন্য রাজি হয়ে যায়। দেখা যায় প্রথমেই মিচেল হেরে যায়। মিচেলকে প্রশ্ন করা হয়, তুমি তো এখানে অনেক দিন ধরে আছো, তুমি কি কাউকে ভালোবাসো? তখন তেই বলে, আরে না, ও কাউকে ভালোবাসে না। কিন্তু মিচেল সবাইকে অবাক করে দিয়ে বলে যে তার একজন ভালোবাসার মানুষ আছে। এটা শুনে সবচেয়ে বেশি অবাক হয় তেই। সে বলে, তোমার একজন ভালোবাসার মানুষ আছে, কিন্তু আমি জানি না, তুমি আমাকে বলনি কেন? তখন ইউনান বলে, হয়তো ও বলার সময় পায়নি। আমরা দেখতে পাই মিচেল জিংনানের দিকে তাকায়, অর্থাৎ মিচেল জিংনানকে ভালোবাসে। ইউনানকে প্রশ্ন করা হয়, ইউনান যে চিঠিটা লিখেছিল সেটা কার জন্য লিখেছিল? ইউনান তখন বলে, রাজকুমারের জন্য। তখন সবাই জিজ্ঞেস করে, রাজকুমারকে? ইউনান তো তখন বলতে পারে না। তখন বাইগুই বলে, একটা প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এটা দ্বিতীয় প্রশ্ন হয়ে যাচ্ছে। এরপর বাইগুইয়ের পালা আসে। ইউনান বাইগুইকে জিজ্ঞেস করে, সেদিন আমরা দুজন যেই গাছের নিচে দাঁড়িয়েছিলাম, ওই সময় তুমি কোন মেয়ের কথা চিন্তা করছিলে? তখন বাইগুই বলে, সেই মেয়েটা ছিল যে রশির অপর প্রান্ত ধরেছিল। মানে বাইগুই ইউনানের কথাই বলেছে। তখন ইউনান খুব খুশি হয়, আর এদিকে ইউনানের খুশিটা চিলিংপিন সহ্য করতে পারছিল না। এরপরে পালা আসে ইউংশির। ইউংশি সাথে সাথে তার লাঠিটা ভেঙে ফেলে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, তাই তাকে কেউ কোনো প্রশ্ন করে না। ইউংশি বলে, কি হলো, আমাকে কেউ কোনো প্রশ্ন করছো না কেন? নাকি আমার সম্পর্কে কারো কিছু জানার নেই? তখন ইউনান বলে, ভাইয়া, তোমার শরীরটা ঠিক লাগছে না, তুমি গিয়ে রেস্ট করো। ইউংশি তখন ঠিক আছে বলে চলে যেতে নিলে বাইগুই বলে, দাঁড়াও, আমার তোমার কাছে প্রশ্ন আছে। এরপর বাইগুই প্রশ্ন করে, তুমি কি কোনো মেয়েকে পছন্দ করো? ইউংশি বলে, হ্যাঁ। তো তখন সাথে সাথে মিচেল বলে, কে সে? কাল রাতে তুমি তো ড্রিঙ্ক করেছিলে চিলিংবিনের সাথে, তার মানে কি তোমার পছন্দের মেয়ে চিলিংবিন? এরপর ইউনানও খুশি হয়ে যায় এটা শুনে, আর বলে, ভাইয়া, তোমার পছন্দের মেয়ে চিলিংবিন? তখন চিলিংবিন এটা শুনে রেগে যায় আর সেখান থেকে চলে যায়। চিলিংবিনের পেছনে পেছনে ইউনানও দৌড়ে যায়। এরপর দেখা যায় জঙ্গলের ভিতরে ইউনান চিলিংবিনের কাছে গিয়ে এই চিলিংবিনকে সরি বলে। তখন সেখানে একটা গাধা আসে। চিলিংবিন ভাবে কোনো শত্রু হয়তো, কিন্তু দেখা যায় সেখানে একটা গাধা। এরপর ওরা একটু সামনে এগোতেই দেখে কেউ একজন হেল্প চাইছে, মানে চিৎকার করে করে হেল্প চাইছে। তখন ওরা দেখে একটা লোক কুয়ার ভিতরে গাছের শিকড়ের মধ্যে আটকে গেছে। তখন ইউনান তাকে সাহায্য করতে গেলে ইউনানকেও ওই শিকড়টা নিচে টেনে নেয়। দেখা যায় ইউনানও ঝুলে পড়ে। ইউনান চিৎকার করে চিলিংবিনকে বলে তাকে বাঁচানোর জন্য, কিন্তু দেখা যায় চিলিংবিন তাকে বাঁচায় না, কারণ চিলিংবিনের বাইগুই আর ইউনানের প্রেমের বিষয়টা মনে পড়ে যায়। আর এদিকে তো সে বাইগুইকে পছন্দ করে, তাই ইউনান মারা গেলে তার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, তাই সে ইউনানকে বাঁচায় না। কিন্তু দেখা যায় যখনই ওই শিকড়গুলো ইউনানকে একেবারে নিচে ফেলে দেবে, ঠিক তখনই বাইগুই আর ইউংশি এসে ওদের দুজনকেই বাঁচিয়ে নেয়। ইউংশি চিলিংবিনকে জিজ্ঞাসা করে, তুমি ওদেরকে না বাঁচিয়ে দাঁড়িয়েছিলে কেন? তখন ইউনান বলে যে না, সে চেষ্টা করেছে, আসলে শিকড়গুলো এত বেশি ভয়ঙ্কর, সেখানে যে চেষ্টা করবে সেই পড়ে যাবে নিচে। এরপর ওই ব্যক্তিটা তার নিজের পরিচয় দেয়। সে বলে, আমার নাম শুনে তো তোমরা চমকে যাবে, আমি সেই ব্যক্তি, সেই বিখ্যাত দয়ালু ব্যক্তি যে শুধু মানুষের না, এই পৃথিবীর পুরো ভূগোলের ইতিহাস জানি। আমি সেই শি রেং। কিন্তু এটা শুনে কেউই তাকে চিনতে পারে না। এরপর সে বলে, তোমরা আমাকে চিনতে পারোনি, কোনো সমস্যা নেই, তোমরা তো এখনো ছোট, তাই হয়তো আমার কথা জানো না। তো যাই হোক, এই শি রেং ইউনানের প্রতি একদম খুব সন্তুষ্ট হয়ে যায়। সে ভাবে যে ইউনানের জন্যই সে বেঁচে গিয়েছে এবং ইউনানের জন্যই তার গাধাটাও ঠিক হয়ে গিয়েছে। সে খুশি হয়ে ইউনানকে তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় আর বলে, তুমি এটা নিয়ে আমার সাথে যে কোনো সময় দেখা করতে পারো, আমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে দিব।
পরের সিনে আমরা দেখি জিংনান এবং সকল শিষ্যরা মিলে সোয়াংজুতে পৌঁছে যায়। সোয়ানজু সম্প্রদায়ের প্রধান শিষ্য সং জিমিং ওদেরকে ওয়েলকাম করে। এরপর সোয়ানজু সম্প্রদায়ের প্রধান তানকে দেখানো হয়। সে সকল শিষ্যকে তার একটা গোপন জায়গায় নিয়ে যায়, যেখানে দুনিয়ার সকল মানুষের ইতিহাস এবং তাদের স্মৃতি রাখা হয়েছে এক একটা পাথরের মধ্যে, যে পাথরের নাম হচ্ছে গুয়ানজি পাথর। ইউনান এটা শুনে বলে, কিন্তু এখানে পাথর তো একটাও দেখছি না, শুধুমাত্র একটা দেয়াল দেখতে পাচ্ছি। তখন বাইগুই বলে, এখানে যারা আসে তারা দেখতে পায় না, শুধুমাত্র সোয়ানজু সম্প্রদায়ের প্রধানরাই এই দরজাটা খুলে দেখতে পায়। তখন এই সোয়ানজু সম্প্রদায়ের প্রধান তাং ওই দরজাটা খুলে দেয় এবং পাথর দেখতে পায়। সেই ইউনানের স্মৃতির পাথরটা নিয়ে বলে, দেখি তোমার চিন্তা ভাবনায় কি থাকে। এরপর দেখা যায় ইউনানের চিন্তা ভাবনায় সারাক্ষণ শুধু তান্দুরি চিকেন থাকে। সবাই এটা দেখে হাসতে থাকে, আর ইউনান তো বাইগুইকে বাধা দিতে থাকে, বলতে থাকে তুমি দেখো না দেখো না। আসলে তার চিন্তা ভাবনায় সারাক্ষণ তন্দুরি চিকেন আর খাওয়া শোয়া বসা এটাই ছিল। তারা সেখানে কথা বলছিল, তখন সেখানে অনেক বড় একটা পাখি আসে। পাখিটা উড়ে আসে এবং এই পাখি দেখে ইউনান ভয়ে ইউংশির পিছনে দাঁড়িয়ে যায়। তো তাং বলে, এই পাখি দেখে ভয় পেও না, আসলে ওর একটা জোড়া আছে, সেটা চলে যাওয়ার পর এবং ও একা হয়ে যাওয়ার পর অচেনা মানুষকে দেখলে রেগে যায়। ওর নাম হচ্ছে কাংলুয়ান। ইউংশি এই পাখিটাকে চিনে, আর এই পাখির যে জোড়া ছিল ওই আরেকটা পাখি আসলে ইউংশিদের ওই বরফের গুহার মধ্যে আছে, যেটা যখন 3 বছর আগে ওরা এই সোয়ানজু সম্প্রদায়ে এসেছিল সাহায্য চাইতে, তখন সোয়ানজুর প্রধান ওই পাখিটাকে ওদেরকে দিয়ে দিয়েছিল ওদেরকে হেল্প করার জন্য। এরপর মাস্টার তাং জিংনানের কাছে একটা পাথর দিয়ে বলে, এটা আমার তরফ থেকে চাংমিং এর জন্য একটা উপহার, এটা চাংমিং এর কাছে পৌঁছে দিও, আর বলবে চাংমিং এর যা প্রশ্ন আছে এবং জানার আছে সবকিছুর উত্তর এর মাধ্যমে পেয়ে যাবে। জিংনান সোয়ানজু সম্প্রদায়ের প্রধান তাং এর সাথে একা দেখা করে, আর সে জানতে চায় যে তার ঝ্যাংলিয়াং কোথায় আছে। তখন তাং বলে, তুমি যাকে খুঁজছো এবং যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছো, সে হয়তো আর কখনোই আসবে না, এই দুনিয়ায় হয়তো তোমার ইচ্ছা পূরণ হবে না। দেখো, সবকিছুই হচ্ছে ভাগ্যের উপর। আমার কাছে দুনিয়ার সব খবর আছে, কোথায় কি হচ্ছে সবকিছুই আমি জানি, কিন্তু 1 বছর ধরে হারিয়ে যাওয়া আমার মেয়ে কোথায় আছে আমি জানি না, তার কোনো খবরই আমি নিতে পারছি না। আসলে সবকিছুই ভাগ্যের উপর। এটা শুনে জিংনান বলে, এটা হতে পারে না, সে হয়তো এখনো বেঁচে আছে। ইউংশি তার রুমে বসেছিল, তখনই সেখানে ওই পাখিটা আসে। ইউংশি ওই পাখিটার মাথায় হাত রেখে তার মাকে দেখতে পায় এবং তাদের ওই বরফের গুহার ভিতরে অনন্ত অগ্নির কারণে যে মানুষগুলো জ্বলছিল, কষ্ট পাচ্ছিল, তাদেরকে দেখতে পায়। তখন ইউংশি ঠিক করে যে সে ওখানে যাবে। এরপর ইউংশি রওনা দেওয়ার সময় ইউংনান সেখানে আসে। ইউংশি ইউংনানকে বলে না যে সে কোথায় যাচ্ছে। ইউংনান তাকে জিজ্ঞাসা করে, কিন্তু ইউংশি বলে না। ইউংশি বলে, তুমি যদি সত্যি আমাকে হেল্প করতে চাও তাহলে আমার এই বিষয়ে কাউকে কিছু বলবে না। তখন ইউংনানও কথা দেয় যে সে কাউকে কিছু বলবে না। ইউংশি চলে যাওয়ার পর সেখানে তাং আসে। সে তাংকে দেখে বলে, মাস্টার তাং, আপনার সাথে আমার একটু কথা ছিল। তখন মাস্টার তাং বলে, আমি জানি তুমি আমাকে ওই পঞ্চধাতুর তিতলি সম্পর্কে জানতে চাও। এটা শুনে ইউংনান অবাক হয়ে বলে, আরে আপনি জানেন? এরপর মাস্টার তাং ইউংনানকে ওই পঞ্চধাতুর তিতলি সম্পর্কে সবকিছুই বলে দেয়। সে বলে, তোমাকে দেখে আমার সিংয়ারের কথা মনে পড়ছে। সে এখন যেখানেই থাকুক না কেন, সে হয়তো তোমার মতোই বড় হয়েছে। আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? তখন দেখা যায় তারা একে অপরকে আলিঙ্গন করে। অন্যদিকে ইউংশি চলে যায় ওই বরফের গুহায়, আর সে সেখানে গিয়ে ওই বরফের গুহার সব বরফ ভেঙে ফেলে এবং সেখানকার যে মানুষগুলো আগুনের কারণে কষ্ট পাচ্ছিল তাদেরকে মুক্তি করে দেয়। অন্যদিকে সোয়ানজু সম্প্রদায়ে মাস্টার তাং এর মেয়ে সিংয়ার এসে উপস্থিত হয়। সিংয়ারকে দেখে তো মাস্টার তাং অনেক আবেগঘন হয়ে যায় আর গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু সিংয়ার তার মাকে ছুরি মারে। আসলে সিংয়ার জানে না যে এটা তার আসল মা। মাস্টার তাং এর মৃত্যুর পর তার স্মৃতির যে পাথরটা সেটা শাওয়াং হুক তার কাছে নিয়ে নেয়, আর এটা দেখে সবাই বুঝতে পারে যে আসলে শাওয়াং হুকই এই সব কিছুর পিছনে দায়ী। শাওয়াং হুক এদের সবার কাছে বলে, আমি জানি তোমাদের মধ্যে কারোর একজনের কাছে ওই পঞ্চধাতুর তিতলির একটা আছে, যেটার নাম সুনেহরি তিতলি। তোমাদের কার কাছে আছে সেটা আমাকে দিয়ে দাও, তাহলে তোমরা বেঁচে যাবে, নইলে তোমরা সবাই এখানে মারা যাবে। কিন্তু দেখা যায় কেউ স্বীকার করে না। শাওয়াং হুক সেখানে তার তাণ্ডব চালাতে শুরু করে। সে তার পাওয়ার দিয়ে সেখানকার সবকিছুই বরফ বানিয়ে দিচ্ছিল, আর এটা দেখে এবং বরফ হওয়া থেকে বাঁচতে সবাই মিলে সেখানে একটা রুমের ভিতরে আশ্রয় নেয়। কিন্তু দেখা যায় ইউংনান ওই মেয়েটাকে বাঁচানোর জন্য সে শাওয়াং হুকের সাথে লড়াই করতে থাকে।
তখন ইউংনানের জন্য ওয়েট না করে সবাই সেখানে আশ্রয় নেয়। ইউংনান সায়াংহোগের সাথে লড়াই করে পারছিল না। তখন ইউংশিদের গুহার ভেতরে যে বড় পাখিটা আছে সেই পাখিটা হুট করে চঞ্চল হয়ে যায় এবং উঠতে শুরু করে এবং চিৎকার করতে শুরু করে। এটা দেখে ওরা বুঝতে পারে যে কোনো বিপদ হয়েছে। তখন তারা ওই পাখির উপর হাত রেখে দেখতে পায় ইউংনান ওই সায়াংহোগের সাথে লড়াই করছে। সায়াংহোগ ওদেরকে আক্রমণ করেছে। এটা দেখে ইউংশি সেখানে তৎক্ষণাৎ যেতে চাইলে তার মা আটকায়, বলে তুমি যেতে পারবে না, কারণ তুমি ওই বরফ ভাঙতে পারবে না। এদিকে সবকিছু বরফ হয়ে যাচ্ছিল দেখে রুমের ভিতরে যারা ছিল তারাও খুব শীত ভোগ করছিল। ইউংশিকে ইউংশির মা বলে, দেখো ইউংনান আমার মেয়ে, আমি তার কোনো ক্ষতি হতে দিব না। তখন ইউংশির মা ইউংশিকে বলে যে ইউংশি যেন ওই পাখিটার কাছে যায় আর ইউংশিকে তাদের ভিতরে যত আগুনের পাওয়ার আছে, মানে অনন্ত অগ্নির পাওয়ার আছে, সবটা ইউংশির ভিতরে দিবে, যাতে করে এই সমস্ত তাদের সকলের অগ্নির পাওয়ার ব্যবহার করে ইউংশি ওই বরফটাকে ভেদ করতে পারে। এরপর দেখা যায় তারা সবাই মিলে ইউংশিকে তাদের পাওয়ারটা দেয় এবং ইউংশি ওই পাখিকে নিয়ে গিয়ে ওই বরফটা ভেদ করে ফেলে। ওই পাখিটা যখন উড়ে যাচ্ছিল তখন ইউংনাদের গ্রামের সবাই ওই পাখিটাকে দেখে অবাক হয়। শাওলাং ওই পাখিটা দেখে অবাক হয়ে যায় আর তার বাবাকে ডেকে বলে, বাবা তাড়াতাড়ি ওঠো, কোনো বিপদ হতে যাচ্ছে। কিন্তু তার বাবা কোনো কানে নেয় না কথা। ইউংশি সেখানে পৌঁছে ওই বরফটাকে ভেদ করার পর কিছুটা আহত হয়ে পড়ে। তার জন্য তাকে তেগি আর মিচেল এসে রুমের ভিতরে নিয়ে যায়। আর তখন জিংনান আর ইউংনান মিলে সায়াংহোগের সাথে লড়াই করতে থাকে। তারা দুইজন সায়াংহোগের সাথে তুমুল লড়াই করছিল, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে দেখা যায় সায়াংহোগের সাথে জিংনান পেরে ওঠে না। তার কারণে সে অনেক বেশি আহত হয়ে যায়। তখন ইউংনান একাই লড়াই করছিল। যখন ইউংনানকে সায়াংহোগ শেষ আঘাত করতে যাবে তখনই সেখানে বাইগুই চলে আসে আর বাইগুই এসে ইউংনানকে বাঁচিয়ে নেয়, সায়াংহোগের সাথে লড়াই করতে থাকে। কিন্তু দেখা যায় হুট করেই বাইগুই গায়েব হয়ে যায়। তখন সায়াংহোগ যখন আবারও ইউংনানের উপর আঘাত করতে যাবে ঠিক তখনই একটা তীর এসে সায়াংহোগকে আঘাত করে। তীরটা দেখে সায়াংহোগের মনে পড়ে সায়াংহোগ যখন আরো একবার সুসানে হামলা করেছিল এবং চাংম্যাং আর জুইউনের সাথে লড়াই করছিল তখন মাস্ক পরা একজন তীরন্দাজ এসে তাকে আঘাত করেছিল এবং সুসানকে হেল্প করেছিল, যার নাম ছিল বাইলি লিউয়াং। এই বাইলি লিউয়াংকে ছিল আসলে সায়াংহোগের প্রেমিক, কিন্তু কোনো এক ভুল বোঝাবুঝির কারণে সে সায়াংহোগকে খুব ঘৃণা করে। এরপর সায়াংহোগ খোলা মাঠে চলে যায়। সেখানে সে বাইলি লিগুয়াংকে খুঁজতে থাকে এবং চিৎকার করে তাকে ডাকতে থাকে আর বলে, তুমি আমার সামনে কেন আসছো না? সে কাঁদতে কাঁদতে বাইলি লিগুয়াংকে ডাকে আর বলে, তুমি আমার সামনে এসো, তুমি কেন আমার সামনে আসছো না? কিন্তু দেখা যায় বাইলি লিগুয়াং সেখানে আসে না। এতে সায়াংহোগ অনেক রেগে যায় আর তার ছুরিগুলো বিভিন্ন জায়গায় ছুঁড়ে ফেলছিল। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ওই বাইলি লিগুয়াং আর কেউ না, বরং শাওলাং এর বাবা, যাকে কিনা আমরা এতদিন ধরে দেখে এসেছি একজন মদখোর মাতাল হিসেবে। এই সবকিছু চাংম্যাং এবং কুইন দেখছিল আর তারা দেখে অবাক হয়ে যায়, কারণ তারাও বাইলি লিগুয়াংকে চিনত না। তারা শুধু জানতে চাচ্ছিল যে কে তাদেরকে আড়াল থেকে সাহায্য করে, আর এই বাইলি লিগুয়াংকে দেখে তারা অবাক হয়ে যায়। এরপর ইউংনান ইউংশির জন্য মেডিসিন নিয়ে যায়। তখন সেখানে মিচেল আসে আর সে এসে বলে, জানো এই তীরটা কে ছুঁড়ে আমাদেরকে বাঁচিয়েছে? এই তীরটা ছুঁড়েছে বাইলি লিগুয়াং। তখন ইউংশি আর ইউংনানের মুখ দেখে সে বুঝতে পারে বাইলি লিগুয়াংকে সম্পর্কে ওরা দুইজন কিছুই জানে না। তখন মিচেল বলে, তোমরা বাইলি লিগুয়াং সম্পর্কে কিছুই জানো না? সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে দ্রুততম তীরন্দাজ, যে আকাশ চিরে আসে আর বাতাসের গতিতে মানুষকে বাঁচিয়ে চলে যায়। ওরা এখানে কথা বলছিল, তখনই বাইরের আওয়াজ শুনে তারা দুজন বাইরে আসে আর এসে দেখে দুইজন শিষ্য দুজন ব্যক্তিকে ধরে নিয়ে এসেছে। তার মধ্যে একজন ছিল শাওকাই চং আর একজন ছিল ওই জঙ্গলের ব্যক্তিটা, যাকে দেখে ইউংনান চিনতে পারে আর বলে, আরে তুমি তো সেই। এটা বলতেই ওই ব্যক্তি বলে, ওই জঙ্গলের ব্যক্তিটা, তাই তো? আর তাকে দেখেই সং জিমিং চাচা বলে ডেকে ওঠে। আসলে এই শি রেং হচ্ছে এই সোয়ানজো সম্প্রদায়ের একজন দ্বিতীয় প্রধান। তো সে আসার পর তাকে মাস্টার তাং এর মৃত্যুর খবর জানানো হয় এবং মাস্টার তাং এর মেয়ে যে ফিরে এসেছে সেটাও জানানো হয়। এটা শুনে সে খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর সে যায় মাস্টার তাং এর মেয়ের সাথে দেখা করতে। মাস্টার তাং এর মেয়ের হাত বেঁধে রাখা হয়েছিল। এটা দেখে সে আরো বেশি ইমোশনাল হয়ে যায় এবং বলতে থাকে, তোমার কি আমার কথা মনে আছে মা? আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসতাম। দেখা যায়
সিংগায়ারের কিছুই মনে নেই, কিন্তু তারপরেও শি রেং তার হাতটা খুলে দেয়। কিন্তু হাত খুলে দেওয়ার পর সিংগায়ার অনেক বেশি উচ্ছৃঙ্খলতা করছিল দেখে ইউইংনান তাকে আবারও অজ্ঞান করে দেয়। তারা সেখানে কথা বলছিল, ঠিক তখনই তেই জিংনানকে ডেকে ডেকে চিৎকার করতে থাকে। তখন তারা দৌড়ে জিংনানের কাছে যায়। তেই বলে জিংনানের হার্টবিট অনেক স্লো হয়ে যাচ্ছে এবং শরীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর শি রেং এই জিংনানকে দেখে এবং সে বুঝতে পারে জিংনান আসলে শারীরিকভাবে জখম যতটুকুই হয়েছে ততটুকুতে তার মৃত্যুর কথা না, কিন্তু আসলে জিংনান তার স্বপ্নের দুনিয়াতে চলে গেছে এবং সে আসলে নিজেই বাঁচতে চাচ্ছে না, সে নিজেই মরে যেতে চাচ্ছে। এরপর জিংনানের মস্তিষ্কে আসলে কি চলে সারাক্ষণ এটা সবার সামনে দেখানো হয় এবং সবাই দেখতে পায় যে জিংনান আর ঝ্যাংলিয়াং তারা দুজন প্রেমিক প্রেমিকা ছিল এবং সেখানে হঠাৎ করে শায়াংহুক এসে সকল শিশুদেরকে মেরে ফেলছিল। জিংনান তখন ওই শায়াংহুকের সাথে লড়াই করতে যাচ্ছিল, ঠিক তখনই ঝ্যাংলিয়াং জিংনানকে বাঁচাতে আসে আর জিংনানকে বাঁচাতে গিয়ে ঝ্যাংলিয়াং নিজেই নিচে পড়ে যায়। তখন থেকেই জিংনান আসলে তার মৃত্যু কামনা করে। সে মনে করে তার প্রেমিক ঝ্যাংলিয়াংয়ের মৃত্যুর কারণ আসলে সে নিজেই। আবার সে এটাও বিশ্বাস করে ঝ্যাংলিয়াং হয়তো মারা যায়নি, সে এখনো বেঁচে আছে, সে হয়তো কখনো ঠিকই ফিরে আসবে। কিন্তু ঝ্যাংলিয়াংকে হারানোর জন্য সে নিজেকেই দায়ী ভাবে আর এই কারণে সে মরে যেতে চায়। এটা দেখে সবাই বুঝতে পারে জিংনান সবসময় কেন এত মনমরা হয়ে থাকে আর রেগে থাকে। যাই হোক, জিংনানকে বাঁচানোর জন্য কোনো একজনকে অবশ্যই তার স্বপ্নের ভিতরে যেতে হবে এবং জিংনানকে বাঁচাতে হবে। তখন ইউইংনান তার স্বপ্নে যেতে চায়। তখন মাস্টার শি রেং বলে দেয়, তুমি গেলেও খুব দ্রুত চলে আসতে হবে, নইলে কিন্তু তোমাদের দুজনের মধ্যে কেউই স্বপ্নের দুনিয়া থেকে আসতে পারবে না, সেখানে আটকে যাবে। ইউইংনান তবুও রিস্ক নিয়ে সেখানে যায় আর জিংনানকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর জিংনান যখন বেঁচে যায় তখন তার জ্ঞান ফিরলে তেই আর মিচেল তাকে সরি বলে সেদিন ঝ্যাংলিয়াং সাজার জন্য। জিংনান তাদেরকে ক্ষমা করে দেয় আর বলে, আগে যা হয়েছে হয়েই গেছে, এখন আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সোয়ানজুকে হেল্প করতে হবে এই মেরামতের জন্য, যাতে আমরা তাড়াতাড়ি সাংসুতে ফিরে যেতে পারি। এরপর আমরা শাওলাংকে দেখি, সে ওই কচ্ছপটাকে খাওয়াচ্ছিল আর তার বাবার কথা বলছিল। ঠিক তখনই তার বাবা ফিরে আসে, দেখা যায় সে আহত হয়েছিল। আসলে ওই শায়াংহুক যখন তার ছুরিগুলো এদিক সেদিক ছুঁড়ে ফেলছিল তখন একটা ছুরি গিয়ে শাওলাংয়ের বাবার পিঠে লাগে। শাওলাংয়ের বাবা শাওলাংয়ের রুম থেকে সবকিছু বের করে নিয়ে এসে দ্রুত শাওলাংকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু শাওলাং যেতে চায় না। তখন তার বাবা শাওলাংকে নিয়ে চলে যাওয়ার জন্য একটা আগুনের মশাল হাতে নিয়ে শাওলাংকে ভয় দেখাতে থাকে। তবুও শাওলাং যখন যেতে না চায় তখন শাওলাংয়ের বাবা ওই মশালটা শাওলাংদের ঘরের চালের উপর ফেলে দেয়। এতে করে তাদের ঘরে আগুন লেগে যায় আর শাওলাংয়ের বাবা শাওলাংকে নিয়ে এক দৌড়ে একটা নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। তখন সেখানে ইউইংশি আর ইউইংনানের মা আসে আর শাওলাংকে টাকা দিয়ে বলে, গ্রামে একজন দোকানদার এসেছে, যাও তার কাছ থেকে কিছু কিনে খেয়ে আসো। এরপর শাওলাং সেখান থেকে চলে গেলে শাওলাংয়ের বাবাকে বলে, তুমি এখন নিজের ছেলেকে নিয়ে কোথায় পালাচ্ছ? তুমি কেন তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ? আর এভাবে কতদিন পালিয়ে বেড়াবে? তোমার ছেলে শাওলাংয়ের যে বয়স, এই বয়সে আসলে তার খেলাধুলা করার কথা, কিন্তু তার বয়স অনুযায়ী সে বেশি বুদ্ধিমান এবং সবকিছু সে বেশিই বুঝে। এটার কারণ জানো? তুমি এভাবে তার কাছ থেকে তার শৈশবটা কেড়ে নিচ্ছ। তখনই শাওলাং চলে আসে আর দেখা যায় শাওলাং ওই টাকা দিয়ে কিছু না খেয়ে তার বাবার জন্য মেডিসিন নিয়ে আসে। এটা দেখে তার বাবা বুঝতে পারে আসলে তার ভুল হচ্ছে। তখন সে তার মত চেঞ্জ করে ফেলে আর দৌড় লাগায় তার বাড়িটাকে আগুনের হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু যতক্ষণে তারা সেখানে পৌঁছায় ততক্ষণে দেরি হয়ে গিয়েছে, তাদের সবকিছু পুরো ছাই হয়ে গিয়েছে। ইউইংশির মা শাওলাং আর তার বাবাকে ইউইংশিদের সেই মেহমানখানাতে থাকতে অনুমতি দেয়। তবে ইউইংশির মা জানায়, এখানে থাকলে অবশ্যই টাকা দিতে হবে না, কিন্তু কাজ করতে হবে। আর কাজের কথা শুনে শাওলাংয়ের বাবা এখানে থাকতে রাজি হতে চায় না, কিন্তু দেখা যায় শাওলাং জোর করে সেখানে শুয়ে পড়ে। যাই হোক, এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এই শাওলাং কে। হ্যাঁ, এই শাওলাং হচ্ছে শায়াংহুক এবং বাইলে লিউগুয়াংকের ছেলে, মানে শায়াংহুক এই শাওলাংয়ের জন্যই তখন মন খারাপ করছিল। আর শাওলাংয়ের বাবা শাওলাংকে আসলে শায়াংহুকের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য এখানে সেখানে লুকিয়ে থাকে এবং এরকম মদখোর মাতাল এবং আলাভোলা টাইপের ছদ্মবেশ ধরে থাকে। ইউইংশিকে নিয়ে ইউইংনান ইউইংশির রুমে আসে আর রুমে এসে রুম খালি দেখে সে বলতে থাকে, বাইগুই কোথায় গেল? বাইগুইকে দেখতে পাচ্ছি না কেন?
ইউংনানকে বাইগুয়ের জন্য চিন্তা করতে দেখে ইউংশির জেলাস ফিল হয়। সে সাথে সাথে আরো অনেক বেশি ব্যথা পাওয়ার নাটক করতে থাকে। তখন ইউংনান ওকে বিছানায় শুয়ে দেয়। ইউংশি তখন ইউংনানের কাছে মিষ্টি স্যুপ খেতে চায়। ইউংনান যখন ইউংশির জন্য মিষ্টি স্যুপ বানাতে যায় তখন বাইরে ইউংনানের সাথে জিংশুয়াংয়ের দেখা হয়। ইউংনান খুশি হয়ে বলে, ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে, আমি মিষ্টি স্যুপ বানাতে যাচ্ছি। তখন জিংশুয়ান বলে, আমার এখন কোনো কিছু খাওয়ার মুড নেই। ইউংনান জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? তখন জিংশুয়ান বলে, বাইগুই মহাশয়কে মাস্টার অনেক বড় শাস্তি দিয়েছেন। একটা নির্জন জায়গায় তাকে আটকে রাখা হয়েছে আর সে 3-4 দিন ধরে কিছুই খায়নি। এটা বলে জিংশুয়ান চলে যেতে নিলে ইউংনান জিজ্ঞাসা করে, কিন্তু ওই জায়গাটা কোথায়? তখন জিংশুয়ান বলে, সাংসুর পেছনে, আবহাওয়া খুব খারাপ, খুব ঠান্ডা। ইউংনান তখন বলে, আমাকে এখনই সেখানে যেতে হবে। তখনই ইউংশি আসে আর বলে, যাও, তাড়াতাড়ি যাও, আমি তো এমনিই নাটক করছিলাম, আমার কোনো ব্যথা হচ্ছে না, আসলে আমি মিষ্টি স্যুপ খাওয়ার জন্য এমন করেছি। তখন ইউংনান সেখান থেকে চলে যায় আর আমরা দেখতে পাই ইউংশি আসলেই খুব আহত হয়েছে, তার বুকে সত্যিই অনেক ব্যথা ছিল। ইউংনান বাইগুয়ের কাছে যায় যেখানে অনেক বেশি ঠান্ডা ছিল এবং সেটা একটা গুহার ভিতরে ছিল। ইউংনান বাইগুয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিল। তখন বাইগুইকে ইউংনান খাবার দিতে গেলে দেখা যায় বাইগুইকে আসলে অদৃশ্য একটা দেয়াল দিয়ে আটকে রাখা হয়েছিল। আর এতে ইউংনানের হাত থেকে খাবারগুলো পড়ে যাওয়ায় ইউংনান কষ্ট পেতে থাকে যে খাবারগুলো ময়লা হয়ে গেল। বাইগুই ইউংনানকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? এখানে বিনা অনুমতিতে আসা অনেক বড় গুনার কাজ, এখানে কেউ আসতে পারে না, কেউ যদি তোমাকে দেখে ফেলে তাহলে তোমাকেও শাস্তি দিবে। বাইগুই আরো বলে যে সে ইউংনানের সাথে দেখা করতে চায় না। এটা বলে পেছন ফিরলে ইউংনান বাইগুইয়ের হাতে কাটা অংশটা দেখতে পায় আর তার মনে পড়ে যে সোয়াংজুতে সায়াংহগের হাত থেকে যে তাকে বাঁচিয়েছিল তার হাতে এরকম কেটে গিয়েছিল। তখন ইউংনান বলে, তাহলে তুমি আমাকে বাঁচাতে গিয়েছিলে, কিন্তু বাইগুই অস্বীকার করে। তখন ইউংনান আরো চাপ দিয়ে জোর করে বলে যে না, তুমিই সেটা ছিলে, সবাই বলেছে যে তুমি সোয়াংজুতে আসোনি, কেউ তোমাকে দেখেনি, কিন্তু আমি জানি সেই লোকটা তুমিই ছিলে, তুমিই আমাকে বাঁচিয়েছিলে। কিন্তু বাইগুই, তুমি কিভাবে হঠাৎ করে এসেছিলে আর কিভাবে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিলে? তুমি আমাকে বাঁচাতে গিয়েছিলে, এই কারণেই কি মাস্টার তোমাকে এত বড় শাস্তি দিয়েছে? বাইগুই বলে, এইভাবে প্রশ্ন করা বন্ধ করো, আমি ভুল করেছি তাই মাস্টার আমাকে শাস্তি দিয়েছে। ইউংনান বলে, তুমি এত বুদ্ধিমান, এত বুঝদার, তুমি এইরকম ভুল কিভাবে করতে পারো? তখন বাইগুই ওর দিকে ফিরে বলে, আমার প্রতি এতই বিশ্বাস, যদি কখনো এটা জানতে পারো যে আমাকে যেমন ভাবো আমি মোটেও তেমন না, তখন কি হবে? তখন কি তুমি আমাকে দেখে ভয় পাবে, আমাকে অবিশ্বাস করবে? ইউংনান বলে, বাইগুই, আমি কিভাবে তোমাকে অবিশ্বাস করতে পারি? এটা শোনার পর বাইগুই আসলে তার নিজের সব রহস্য ইউংনানকে বলে দেয় যে বাইগুই এক জায়গায় থেকে অন্য জায়গায় অনায়াসেই যাতায়াত করতে পারে। তার যেই ছুরিটা আছে, এই ছুরি যার কাছে থাকে সেই মালিকের এই বিশেষত্বতা থাকে যে সে একই সাথে 2টা জায়গায় থাকতে পারে। এটা শুনে ইউংনান অবাক হয়ে যায়। তখন ইউংনান বলে, তার মানে তুমিই জিনকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে? তখন বাইগুই বলে, হ্যাঁ, আমি ফেলে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি তাকে মারার জন্য ধাক্কা দিইনি, আমি তাকে ধাক্কা দিয়েছিলাম তোমাকে বাঁচানোর জন্য, কারণ সে তোমার অনেক বড় ক্ষতি করতে যাচ্ছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই বাইগুইকে তার মাস্টার প্রচুর মারছে আর তার মাস্টার মেরে সেখান থেকে চলে যায় তাকে ভাববার জন্য। কিন্তু দেখা যায় বাইগুই ইউংনানকে বাঁচানোর জন্য ওই অবস্থাতেই সেখানে চলে যায় আর ইউংনানকে বাঁচিয়ে সেখানে আবার ফিরে আসে। বাইগুই তখন ইউংনানকে জিজ্ঞেস করে, ইউংনান, জিনকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার কারণে কি তুমি আমার উপর রেগে আছো? তখন ইউংনান বলে, কিভাবে রেগে থাকতে পারি, সবকিছু তো আমার জন্যই করেছো তুমি। এরপর ইউংনান বাইগুইকে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ইউংশিকে দেখতে পাই ইউংশির বুকে যে পালংহারের চিহ্নটা ছিল সেটা জ্বলে গেছে এবং সেটা থেকে রক্ত বের হচ্ছিল। ইউংনান মনমরা হয়ে তার রুমে ঢুকে। তখন ইউংশি ইউংনানের কাছে বাইগুইয়ের কথা জিজ্ঞেস করলে ইউংনান বলে যে বাইগুই ঠিক আছে। এরপর দুজনের পেটের ভিতরেই সাউন্ড হয়, মানে তাদের ক্ষুধা লেগেছে, কিন্তু তাদের কাছে কোনো খাবার নেই। ইউংনান বলে, স্যুপ বানাতে চেয়েছিলাম, কিন্তু এখন বানাতে গেলে তো রাত খাবার হয়ে যাবে। তখন হুট করে তার মাথায় দুষ্ট বুদ্ধি আসে। ইউংনান বলে, চলো আমরা রান্নাঘর থেকে খাবার চুরি করে খাই। ইউংশিও তাদের রাজি হয়ে যায়। এরপর ওরা দুজন রান্নাঘরে যায় খাবার চুরি করে খেতে। সেখানে আগে থেকেই রান্নার মাস্টারটা ছিল। ওদের সাউন্ড পেয়ে ওই রান্নার মাস্টার ওখানে ঘাপটি মেরে বসে থাকে আর ওরা দুজন তো লুকিয়ে লুকিয়ে এসে চুপ করে বসে পড়ে খাবার চুরি করার জন্য। ইউংনান তার হাত বাড়িয়ে উপরের পাত্রতে দেখতে চাচ্ছিল কোনো খাবার আছে কিনা,
তখন ইউইনান তার হাত দিয়ে খাবারের নাগাল পাচ্ছিল না দেখে মাস্টার নিজেই ওই খাবারটা ইউইনানের হাতের কাছে দিয়ে দেয়। আর খাবার পেয়ে তো ইউইনান অনেক খুশি হয়ে যায়। তখন ইউইনান আবারও হাত বাড়ায়, বলে এই খাবার তো অনেক সুস্বাদু, আমার পছন্দের খাবার। আর এই খাবার এক বাটি আছে মানে অবশ্যই আরেক বাটি আছে। ইউংশি বলে তুমি কি করে বুঝলে? ইউইনান বলে আমি জানি এই খাবার অনেক সুস্বাদু, এক বাটি খেলে মন ভরে না। এরপর সে আবারও হাত বাড়ায় আর আবারও মাস্টার ইউইনানের হাতের নাগালে খাবার দিয়ে দেয়। এরপর ওরা দুজন খুশি মনে খাবার খেয়ে নেয়। শাওলাংয়ের বাবা ড্রিঙ্কস করে গ্রামে বেড়াচ্ছিল। তখনই দেখতে পায় গ্রামের সকল মানুষকে কেউ একজন মেরে ফেলেছে। এটা দেখে তো শাওলাংয়ের বাবা অনেক ভয় পেয়ে যায়। সে দৌড়ে ইউংশিদের বাড়িতে গিয়ে শাওলাংকে খুঁজতে থাকে, কিন্তু শাওলাংকে কোথাও দেখা যায় না। তখন দেখা যায় কেউ একজন শাওলাংকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, আর শাওলাং চিৎকার করে তার বাবাকে ডেকে বলছে বাঁচাও। শাওলাংকে বাঁচানোর জন্য দেখা যায় শাওলাংয়ের বাবা বাইলি লিউগুয়াংকের রূপ নেয়। দেখা যায় সায়াং হোক শাওলাংকে ধরে নিয়ে যাচ্ছিল। তখন শাওলাংয়ের বাবা তীর ছোড়ে, কিন্তু কি মনে করে যেন শাওলাংয়ের বাবা হুট করে শাওলাংয়ের কাঁধে পা দিয়ে চাপ দেয়। তখন দেখা যায় আসলে এতক্ষণ যা কিছু হচ্ছিল সবকিছুই কুইনের ছলনা ছিল। শাওলাংয়ের বাবা এটা বুঝতে পেরেছিল বলেই শাওলাংয়ের উপর পিঠের উপর এভাবে পাড়া দিয়ে রেখেছিল। যাই হোক, কুইন এখানে শাওলাংয়ের বাবার সাথে কথা বলতে এসেছিল, শাওলাংয়ের বাবা যেন তাদের হয়ে কাজ করে এই জন্য। কিন্তু শাওলাংয়ের বাবা অস্বীকার করে, সে বলে আমি গ্রামের মানুষ হয়েই থাকতে চাই। বাইলি লিউগুয়াং মানে শাওলাংয়ের বাবা ছিল সোয়ানজু সম্প্রদায়ের একজন প্রধান, কিন্তু সে সায়াং হোককে ভালোবেসে সোয়ানজু সম্প্রদায়কে ত্যাগ করেছিল। কুইন বলে সোয়ানজু সম্প্রদায়ের অবস্থার কথা তো জানোই, আর সোয়ানজু সম্প্রদায়ের প্রধান মারা গিয়েছে, তোমার জন্য এটা রেখে গিয়েছে। এটা বলে সে শাওলাংয়ের বাবাকে একটা পাথর দেয়। ওই পাথরে আসলে সোয়ানজু সম্প্রদায়ের প্রধানের স্মৃতি রাখা ছিল। দেখা যায় সোয়ানজু সম্প্রদায়ের প্রধানও তার মৃত্যুর পর শাওলাংয়ের বাবাকে সোয়ানজু সম্প্রদায়ের সকল দায়িত্ব তার কাঁধে নেওয়ার কথা বলেছে। এরপর কুইন বলে সোয়ানজুর প্রধান মাস্টার তাং এর মেয়ের অবস্থাটা করুন। এই অনাথ মেয়েটা একদম পাগল প্রায় হয়ে গিয়েছে, আর ওদের সম্প্রদায়ের এই অবস্থার উন্নতির জন্য কেউ দায়িত্ব নিচ্ছে না। এখন একমাত্র তুমিই আছো যে সোয়ানজুর দায়িত্ব কাঁধে নিতে পারো আর সোয়ানজুকে আবারও প্রতিষ্ঠিত করতে পারো। তুমি কি এখনো পালিয়ে যাবে? তখন শাওলাংয়ের বাবা বলে হ্যাঁ, আমি শুধুমাত্র আমার কাজ থেকে এবং দায়িত্ব থেকে পালিয়ে বেড়াই। আমি একজন নিকর্মা, ভীতু। আমি শুধুমাত্র আমার ছেলেকে নিয়ে সাধারণ জীবনযাপন করতে চাই। এরপর কুইন আরও অনেক চেষ্টা করে শাওলাংয়ের বাবাকে বোঝানোর জন্য এবং তাকে সোয়ানজুতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শাওলাংয়ের বাবা রাজি হয় না। এরপর দেখা যায় শাওলাংয়ের বাবা ইউংশিদের বাড়িতে গিয়ে অনেক রেগে যায় এবং ভাঙচুর করে। আর সে রেগে যায় এটা ভেবে যে সে তার পরিচয় আর গোপন করে রাখতে পারলো না। তার এখন শাওলাংকে নিয়ে ভয় হচ্ছে। সে ইউংশির মাকে বলে আমি কি আমার শাওলাংকে সুরক্ষা দিতে ব্যর্থ হব? আমার হাতও দেখো, আমি মদ খেতে খেতে এমন অবস্থা হয়েছে আমার হাতের যে আমি এখন তীর ধরতে পারি না। আর আমি যদি তীর ঠিক মতো ধরতেই না পারি তাহলে আমি আমার ছেলেকে বাঁচাবো কি করে? আসলে শাওলাংয়ের বাবার সব চিন্তা ছিল শাওলাংকে নিয়ে। শাওলাংয়ের বাবা তখন ইউংশির মাকে তার ব্যাংকটা দিয়ে বলে এইটা শাওলাংকে দিও, আশা করি এই টাকা দিয়ে সে সাধারণ জীবনযাপন করতে পারবে। সে একটা জমি কিনতে পারবে এবং ঘর করতে পারবে, এবং একটা ভালো সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিয়ে ভালোভাবে সংসার করবে। আর আজকের ঘটনা কখনোই শাওলাংকে বলো না। এরপর সে আবারও হেল্প চায়, কিন্তু কি হেল্প চায় আমাদেরকে বলে না। এরপর দেখা যায় শাওলাংয়ের বাবা শাওলাংয়ের জন্য নিজের হাতে রান্না করেছে, আর এতে তার হাতের আঙ্গুল বেশ কয়েকটা পুড়ে গেছে, কিন্তু খাবার একটাও খাওয়ার মতো হয়নি। শাওলাং একদমই খেতে পারে না। এটা দেখে ইউংশির মা চেক করে দেখে খাবার আসলে অনেক বেশি খারাপ হয়েছে। তখন শাওলাংয়ের বাবা একটু চেক করে বলে আরে ঠিকই তো আছে, ভালোই তো হয়েছে, খাচ্ছ না কেন? এরপর শাওলাংয়ের বাবা শাওলাংয়ের হাতে যে কচ্ছপটা থাকে সে কচ্ছপটাকে খেতে দেয়। দেখা যায় কচ্ছপটাও খায় না। এরপর শাওলাংয়ের বাবা শাওলাংকে বলে আরে আঙ্গুল পুড়ে হাত পুড়ে নিজের হাতে তোমার জন্য রান্না করেছি, একটু তো খেয়ে দেখো, আমার ভালোবাসাটা তো একটু বুঝো। শাওলাং বলে আজকে যদি তোমার ভালোবাসা বোঝার জন্য খেয়ে নেই তাহলে কাল তুমি আবার রান্না করবে। এটা বলে শাওলাং দৌড়ে চলে যায়। এরপর আমরা এই গল্পের দুই ভিলেনকে একসাথে দেখি। তারা দুইজন একসাথে মাস্টার তাং মারা যাওয়ার পর যে পাথরটা জন্ম নিয়েছিল সেই পাথরটাকে দেখছিল। তখন মাস্টার ঝ্যাং বলে এই পাথরে মাস্টার তাং এর সব স্মৃতি রাখা আছে, আর এই পাথরটাকে এখন আমরা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি। তখন দেখা যায় তারা দুইজন মাস্টার তাং এ কি কি স্মৃতি আছে সেটা দেখছিল। তখন দেখা যায়
শাইলং এর বাবা মানে বাইলি লিউগুয়াং মাস্টারের কাছে এসেছে, আর মাস্টার তাকে বকা দিচ্ছে এই জন্য যে সে শায়াংহুককে ভালোবেসে সাধারণ জীবনযাপন করতে চায়। তখন শাওলাং এর বাবা বাইলি লিউগুয়াং বলে, মাস্টার, আমি তাকে এখান থেকে নিয়ে যেতে চাই এবং আমরা সাধারণ জীবনযাপন করতে চাই। তখন সুয়াংজুর মাস্টার তাং বলে, তুমি যদি সত্যি এই কাজ করো তাহলে তুমি কিন্তু আর সুয়াংজুর কোনো শিষ্য থাকবে না। তখন বাইলি লিউগাং বলে, মাস্টার, আপনি আপনার নিজের খেয়াল রাখবেন এবং এই সম্প্রদায়কে ভালো রাখবেন। মানে বাইলি লিউগুয়াং মাস্টারকে অমান্য করে শায়াংহুককে বিয়ে করবে। এটা দেখে শায়াংহুক অনেক ইমোশনাল হয়ে যায়। আসলে আমরা শায়াংহুককে দেখেও বুঝতে পারি শায়াংহুক যা কিছুই করছে একদম শুরু থেকে আমরা দেখতে পাই যে শায়াংহুক সবকিছু বাইলি লিউগুয়াংকে দেখা পাওয়ার জন্যই করছিল। আসলে সেও বাইলি লিউগুয়াংকে অনেক বেশি ভালোবাসে। এরপর শায়াংহুককে মেয়েটি এসে খবর দেয় যে চিলিংগুইন এসেছে। তখন শায়াংহুক চিলিংগুইনের সাথে গিয়ে দেখা করে এবং চিলিংগুইনকে বলে, তোমাদের সাথে ইউংশি নামে একজন ছেলে থাকে তাই না? তখন চিলিংগুইন বলে, হ্যাঁ, সে তো একজন সাধারণ ছেলে, তার কথা কেন জিজ্ঞেস করছেন? তখন শায়াংহুক বলে, সে আমার বরফের খণ্ড দ্বিখণ্ডিত করেছে, আমি তার মধ্যে অনন্ত অগ্নি দেখেছি, নিশ্চয়ই সে হাউলি সম্প্রদায়ের কোনো ছেলে। তখন চিলিংগুইন বলে, হাউলি সম্প্রদায়? সে তো অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। তখন শায়াংহুক বলে, হয়তো কিছু কিছু হাউলি সম্প্রদায়ের লোক এখনো বেঁচে আছে, আর তারা অনেক বছর যাবৎ কোথাও না কোথাও ঘাপটি মেরে বসে আছে, আর তাদের মধ্য থেকে দু একজন অলরেডি সুসান্নে এবং সানসুতে চলে গিয়েছে। এই ইউংশি হলো হাউলি সম্প্রদায়ের লোক। হাউলি সম্প্রদায়ের লোকের সাথে জাদুর পাথরের একটা কানেকশন আছে, তাই সে নিশ্চয়ই ওই জাদুর পাথর নেওয়ার জন্যই সুসান্নে গেছে। এরপর শায়াংহুক চিলিংগুইনকে আদেশ দেয় ইউংশিকে মেরে ফেলার জন্য। এরপর দেখা যায় ইউংশির বুকের ওই চিহ্নটা অনেক বেশি জ্বলছিল, আর এতে ইউংশি অনেক বেশি আঘাত পাচ্ছিল এবং কষ্ট পাচ্ছিল। ঠিক তখনই সে একটা সাউন্ড পায়। এরপর বাইরের দিকে যেতেই তার দেখে কেউ একজন তার জন্য একটা চিঠি লিখেছে। চিঠিতে লেখা ছিল, তুমি যদি এটা না চাও যে সবাই তোমার আসল পরিচয় জেনে যাক, তাহলে রাতে আমার সাথে কালা বারান্দায় দেখা করবে। এটা দেখে ইউংশি সাথে সাথে বাইরে বের হয় এবং ওই কালা বারান্দার দিকে যায়। আর ইউংশি যাওয়ার পরে সেখানে ইউনান আসে। তো ইউংশি সেখানে যাওয়ার পর সাথে সাথে ইউংশির উপর অ্যাটাক করে। ইউংশিকে অ্যাটাক করার কারণে এমনিতেই ইউংশির বুকে জখম ছিল, এতে ইউংশির বুকের ওই চিহ্নটা আরও বেশি জ্বলে ওঠে।